সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন নভেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে, অথচ এই সময়েও আমাদের ফ্যান চালাতে হয়। যাদের সামর্থ্য আছে তারা এখনও এসি চালান, এবং এইভাবেই আমরা বুঝতে পারি যে আমাদের জলবায়ুতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এই সময় শীতকাল থাকবার কথা, এখন আমাদের গায়ে থাকবার কথা হয় চাদর অথবা জ্যাকেট কিংবা শীতের কোনো বস্ত্র, অথচ আমাদের মাথার উপরে এখন ফ্যান ঘোরাতে হচ্ছে। এরকম জলবায়ু পরিবর্তনের অনেকগুলো প্রমাণ নিদর্শন আমরা দেখতে পাব। বিশেষ করে গ্রামাঞ্চলে যদি আমরা যাই, এই গ্রামাঞ্চলের যে কৃষি ব্যবস্থা, এই কৃষি ব্যবস্থায় একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এই জলবায়ু পরিবর্তনের ফলে। আমরা সবাই জানি যে কৃষিকাজ জলবায়ু নির্ভর, অর্থাৎ বর্ষা যখন হবে তখন কৃষকের ব্যবস্থাপনা, কৃষি ব্যবস্থাপনা একরকম হবে, রবি মৌসুম বা শীতকালে কৃষি ব্যবস্থাপনা একরকম হবে, আবার ঝোড়ো মৌসুম কিংবা যেটাকে আমরা আমন মৌসুম বলি সেই সময় একরকম হবে, গ্রীষ্মকালীন ব্যবস্থাপনা একরকম হবে। এবং এই যে পরিবর্তনগুলো বা এই যে জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে আমাদের কৃষি এবং অন্যান্য জীবনযাপনের অন্যান্য রীতিনীতি এমনকি সংস্কৃতি যেটি আমরা অতিবাহিত করে আসছিলাম, সেগুলোতে কিন্তু অনেক পরিবর্তন এসছে। যেমন ধরুন, এটা কম বেশি সকলেই বলে থাকেন যে আমাদের 6টা ঋতু আর নেই। বাংলাদেশের ঋতু এখন মোটামুটি 3টি থেকে 4টি হয়ে গেছে। ওদের মূলত গরমকাল, কিছুটা শীতকাল খুব সামান্য সময়ের জন্য, সামান্য কিছু সময় বসন্তকাল থাকে, কিছুটা শরৎকাল। মূলত আমরা গ্রীষ্মকালের মধ্যেই বেশিরভাগ সময় থাকি। কিছু বৃষ্টিপাত গ্রীষ্মকাল এবং আমাদের বর্ষাকাল মিলিয়ে হচ্ছে। এই যে একটা বড় ধরনের পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু বিশ্বব্যাপী হচ্ছে, শুধু বাংলাদেশে যে হচ্ছে তা নয়। এই পরিবর্তনটাকেই বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন। এই জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বব্যাপী অনেক হইচই হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে। এই নভেম্বরের 11-12 তারিখেও আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন, যাকে সাধারণভাবে আমরা কপ বলে থাকি। COP29 অধিবেশন শেষ হলো, যে অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দিয়েছিলেন, এবং তার সঙ্গে দেশের প্রায় 29টিরও বেশি এনজিও প্রতিনিধিরা যোগ দিয়েছেন, এবং নাগরিক সমাজ থেকে বা আমরা যাকে সিভিল সোসাইটি বলি, সেই সিভিল সোসাইটি থেকেও অনেক প্রতিনিধি কিন্তু আজারবাইজানে যোগ দিয়েছিলেন। এমনি এই সম্মেলনটা 1979 সাল থেকে শুরু হয়েছে, জলবায়ু সম্মেলন। এই 1979 সাল থেকে প্রতি বছরই কোভিডের সময়টুকু বাদ দিলে এখানে অনেকেই অংশগ্রহণ করছেন, নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরছেন। এবারের সম্মেলনও বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। বাংলাদেশ সবসময়ই এই কথাটা বলবার চেষ্টা করেছে যে জলবায়ু পরিবর্তনজনিত যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির যারা যে দেশগুলো ক্ষতির শিকার হচ্ছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণের জেলাগুলো সহ এমনকি উত্তরাঞ্চলেও একটা বিরাট ধরনের পরিবর্তন এসেছে। এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কে? বিজ্ঞানীরা এবং ওই সম্মেলনে অংশগ্রহণকারীরা সাধারণভাবে এর জন্য দায়ী করেন উন্নত বিশ্বকে। উন্নত বিশ্ব বলতে আমরা বুঝবো যুক্তরাষ্ট্র বা যেটাকে আমরা আমেরিকা বলি। আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, রাশিয়া, চীন, অর্থাৎ যেই সমস্ত দেশে শিল্প কলকারখানা বেশি, সেই শিল্প কলকারখানা অধ্যুষিত উন্নত অর্থনীতির দেশগুলোই পৃথিবীতে উষ্ণতা বাড়িয়েছে। পৃথিবীতে যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে পরে আমাদের অনেক সমস্যা হবে। যেমন উত্তরে বরফ গলা যদি শুরু হয়, তাহলে দক্ষিণে আমরা যারা আছি, এই দক্ষিণের যে জনপদ বা যেই ভূমি রয়েছে, সেগুলো কিন্তু আমাদের তলিয়ে যাবে। যেমন আমরা সবাই ওই কথাটা জানি যে বঙ্গোপসাগরের যদি পানির পরিমাণ যদি 1 মিটার বেড়ে যায়, তাহলে বাংলাদেশের অর্ধেকটা ডুবে যাবে। যদিও বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের অর্ধেকটা এখনও ডুবে যায়নি। অনেক ধরনের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে, বরং আমাদের দক্ষিণে চর জেগে উঠছে। সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু জলবায়ুর পরিবর্তন যে হচ্ছে সেটা তো সত্য। উষ্ণতা যে বাড়ছে সেটা তো এই নভেম্বর মাসে ঘামছি আর তাতে করেই বুঝতে পারছি। করণীয়টা কি? কে দায়ী? সেটা তো আমরা সবাই বলছি যে উন্নত রাষ্ট্র, ধনী রাষ্ট্রগুলো, এমনকি দেশের অভ্যন্তরে যদি আমরা বলি যারা বিত্তশালী, যারা অনেক টাকার মালিক, যারা খুবই জৌলুস জীবনযাপন করেন,
এয়ার কন্ডিশন ছাড়া চলতে পারেন না, তারাই তো আসলে জলবায়ু পরিবর্তনের জন্য বড় ধরনের দায়ী। কিন্তু তারা অবদানটা রাখছেন কি? ক্ষতিপূরণ হিসেবে তারা আমাদেরকে কি দিচ্ছেন? যারা সাধারণ মানুষ, যারা প্রান্তজনীয়, যারা এই জলবায়ু পরিবর্তনের শিকার, তারা তো দায়ী নয়, বরং তারা শিকার, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সমস্ত গরিব মানুষ, সাধারণ মানুষ এবং গরিব রাষ্ট্রগুলো বা সাধারণ রাষ্ট্রগুলো, স্বল্প আয়ের রাষ্ট্রগুলো, উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে কিভাবে ক্ষতিপূরণ দেয়া হবে সেইটা আমরা বুঝতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের সম্মেলনগুলো শেষ হয় অঙ্গীকারের মধ্য দিয়ে, এবারও সম্মেলনগুলো শেষ হয় আশাবাদের মধ্য দিয়ে, কিন্তু আশায় আশায় দিন যে যায়, আশা পূরণ হয় না। আমরা আবার আশায় বুক বাঁধি, আবার আমরা আশা করতে থাকি ঠিক আছে আগামী বছরের সম্মেলনে আবার দেখা হবে, আবার কথা হবে। এইভাবেই আমাদের সাধারণ মানুষ, প্রান্তজনদের স্বপ্নগুলো শুধু আশার বালুচরেই লুকিয়ে থাকে। আমাদের আশা পূরণ হয় না। আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তন যদি ঠেকাতে হয়, তাহলে এর কারণগুলো চিহ্নিত করে নিজেদের একটা টেকসই ব্যবস্থাপনা খুঁজে বের করতে হবে। আমরা যেন নির্বিচারে গাছ না কাটি, আমরা যেন জলাভূমি টিকিয়ে রাখি। আজকাল দেখবেন আমাদের এই নগরায়নের ফলে আমরা পুকুর, জলাশয় ইত্যাদি আমরা নষ্ট করে ফেলছি, নদীগুলো দখল করে ফেলছি, আমাদের পুকুরগুলোকে ভরাট করে ফেলছি। এগুলো কিন্তু সবই জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে। আপনার গাছ যদি শেষ হয়ে যায়, আপনি যদি উপকূলে গাছ না রাখেন, আপনি যদি সুন্দরবনের গাছ কেটে ফেলেন, কিংবা এমনি সাধারণভাবেও একটা দেশে যে 25% আপনার বৃক্ষ থাকার কথা, গাছপালা থাকার কথা, বনভূমি থাকার কথা, বাংলাদেশে যে সেটা নাই, সেটা 7-8-এ নেমে এসছে তো সবাই জানে। আবার আমরাও পারিবারিক পর্যায়ে যে একটু বেশি করে গাছ লাগাবো এবং সঠিক গাছটি লাগাবো, সেগুলো তো হচ্ছে না। সুতরাং জলবায়ু পরিবর্তনের অভিঘাত যদি মোকাবেলা করতে হয়, জলবায়ু পরিবর্তন যদি রুখে দিতে হয়, তাহলে জনগণের সচেতনতা এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরকেও একটু সচেতন হতে হবে, আমাদেরকেও একটু দায়িত্বশীল হতে হবে, আমাদেরকেও অধিকারের পক্ষে থেকে আমাদের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত হতে হবে, যে যেভাবে পারবো। আমি যদি আমার বাড়িতে একটা ইউক্যালিপটাস গাছের বদলে একটা নিম গাছ লাগাই, আমি যদি আমার বাড়িতে অন্তত পাখিদের জন্য কিছু গাছপালা সংরক্ষণ করি, আমি যদি আমার এলাকায় কিছুটা গাছ সংরক্ষণের পক্ষে অবস্থান নেই, তাল গাছ থেকে শুরু করে অন্যান্য হারিয়ে যাওয়া বিলুপ্ত গাছগুলো, যেমন ধরেন বট গাছের কথা যদি ধরি, আপনি কি দেখেছেন, শুনেছেন যে কেউ পরিকল্পিতভাবে বট গাছ লাগায়? দেখি না। কিন্তু বট গাছ পরিবেশের জন্য খুব জরুরি। আগে রাস্তার মোড়ে বট গাছ থাকতো। এটি নিয়ে অনেক কথা বলা যাবে, আমি পরে কোনো একদিন বলবো, আজকে ভিডিওটি লম্বা করতে চাইছি না। ইঙ্গিতটা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের জন্য আমরা সাধারণ মানুষ দায়ী নই, কিন্তু যেহেতু আমরা শিকার, তাই আমরা এর প্রতিবাদ জানাই, আমরা আমাদের অধিকার বুঝে নিতে চাই, সেটা যেমন ঠিক, একই সাথে আমরাও যেন দায়িত্বশীল আচরণ করি, আমরাও যেন আমাদের সীমিত সামর্থ্য থেকে যতটুকু করা সম্ভব ততটুকু করি। সবাই মিলেই আমাদের ভবিষ্যৎ রক্ষা করতে হবে, সবাই মিলেই আমাদের পরিবেশ সুরক্ষিত রাখতে হবে, সবাই মিলেই আমাদের সুন্দর ভবিষ্যতের জন্যে, সুন্দর পরিবেশের জন্যে একযোগে কাজ করতে হবে। সেই আহ্বান জানিয়ে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।